হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আজকে আমার সঙ্গে রয়েছেন দীপাঞ্জন দা, জ্যাক দা। তো দাদাকে আমরা কোন গোপনে মন ভেসেছি এবং রোশনাই দুটো সিরিয়ালে এখন দেখছি। তো দাদা কেমন আছেন? ভালো আছি, খুবই ভালো আছি। আমাদের প্রত্যেকদিন শুটিং চলছে, আর প্রত্যেকদিন শুটিং থাকলে আমরা খুব ভালো থাকি। হ্যাঁ। আর আমার রোশনাই চলছে যেরকম, মানে রোশনাই আমি যে ক্যারেক্টারটা করি রাজেশ কুমার আর কি, সেটা চলছে এখানে। কোন গোপনে মন ভেসে যেতে এখানে চন্দ্রাশিস রায়। এছাড়াও আমার একটা ক্লিকের সিরিজ চলছে, যেটা ক্লিকের প্রথম মেগা ওয়েব সিরিজ। মানে আমরা জেনারেলি একটা সিরিজ 6টা-8টা এপিসোডে শেষ হয়ে যায়, কিন্তু এটা একটা মেগা ওয়েব সিরিজ। এটা প্রত্যেক সপ্তাহে একটা করে নতুন গল্প, একটা করে এপিসোড আসে, সেটাও চলছে, যার নাম বাণিজ্য ফ্যামিলি। আপনারা সেটাও দেখতে পারেন। হ্যাঁ, তো দাদা তোমার কাছে প্রথম আমি যেটা কোশ্চেন রাখবো যে কোন গোপনে মন ভেসে যেতে এরকম একটা, মানে এটাও ভিলেন, রোশনাইকেও তুমি ভিলেন, এবারে দুটো ভিলেনকে একসাথে কি করে সামলাচ্ছ? না, প্রথম কথা হচ্ছে এক একটা চরিত্র তো এক এক রকম হয়। এবার প্রথম কথা, রোশনাইকে আমি যে চরিত্রটা করি, রাজেশ, সে বেনারসের লোক, যার ফলে চরিত্রটা করতে গিয়ে প্রথমেই যেটা একটা জিনিস মাথায় রাখার থাকে, যেটা সেটা হচ্ছে ভাষা। কারণ মানে সে বাঙালি নয়, যার ফলে অবাঙালি বাংলা বললে যেভাবে বাংলাটা বলবে, সেইটাকে আমি চেষ্টা করছি যাতে সেরকমভাবে বলা যায় কথাগুলো, যাতে সেখান থেকে একটা চরিত্রটাকে ডিফারেন্সিয়েট করা যায়। আর এখানে চন্দ্রাশিস রায়, সে তো বাঙালি, তো যার ফলে এই একদম আমরা যেরকম বাংলা ইংরেজিতে কথা বলি সেভাবে কথা বলে, তো কথা বলার মধ্যে দিয়েই দুটো চরিত্র বেসিক্যালি একটু আলাদা হয়ে যায়। এবার চরিত্রের মধ্যে তো অনেক রকমের তফাৎ থাকে। ওখানকার যে চরিত্রটা, সে মানে রোশনাইয়ের যে ক্যারেক্টারটা, সে একজন মানে নেগেটিভ একটা ক্যারেক্টার, কিন্তু সে দেখা যাচ্ছে সেখানে ভোটে দাঁড়িয়েছে, ভোটে জিতে গেছে, কিন্তু তার হিরোইনের সাথে একটা বিয়ে হতে গিয়েও হয়নি প্রথমে, তারপরে গিয়ে সে আবার বিয়ে করতে গেছিল, সেটাও হয়নি, এবং আলটিমেটলি রিসেন্ট এপিসোড যে আপনারা হয়তো দেখেছেন যে কিডন্যাপ করে নিয়ে গিয়ে তাকে গাড়ি শুদ্ধ জলে ফেলে দেওয়া হচ্ছে, বেঁচে গেছে। হিরোইন মরে গেলে তো সিরিয়াস। হ্যাঁ, তো দাদা তোমার বাণিজ্য ফ্যামিলি নিয়ে আমি যদি একটু বলি, যেরকম ক্লিকে আমরা হইচইতেও আগামী দিনে দেখবো এরকম কাজ, যেটা হইচই টিভি করছে, তো ক্লিকে এরকম একটা কাজ তোমার কাছে প্রথম যখন এসেছিল যে এরকম প্রত্যেকটা সপ্তাহে আমরা এক একটা এপিসোড আনবো, তো তোমার প্রথমে গিয়ে কি এটা কোথাও একটা আশ্চর্য মনে হয়েছিল যে যেটা টেলিভিশন করছি আমি, যেটা টেলিভিশনে আমাকে রোজ দেখছে লোকে, সেটা আবার কোথাও একটা গিয়ে ওটিটিতেও লোক দেখবে, এটা কি একটা আশ্চর্যজনক কিছু মনে হয়েছিল, বা এটা করার সময় কিরকম মনে হয়েছিল? না, অ্যাকচুয়ালি এদের কনসেপ্টটাই তো প্রথম, মানে এখনো অবধি অন্য কোনো ওটিটি বোধহয় এটা করেনি, যেটা ক্লিক প্রথম করলো, যে মেগা ওয়েব সিরিজ প্রত্যেক সপ্তাহে একটা করে গল্প আসবে। তো অ্যাকচুয়ালি টেলিভিশনে এর আগে এরকম কাজ বহু হয়েছে, যে প্রত্যেক সপ্তাহে একটা করে সাপ্তাহিক গল্প একটা করে হতো, মানে এছাড়া মানে অ্যাকচুয়ালি বাণিজ্য ফ্যামিলি বেসিক্যালি এটা তো একটা সিটকম, মানে কমেডি, এবং সেই জায়গা থেকে তো ওনারা সেইভাবেই হয়তো ভেবেছেন যে একটা পরিবার রয়েছে, বা সেই পরিবারের দৈনন্দিন ক্রাইসিস তার মধ্যে, এবং সেই ক্রাইসিসটা নিয়ে মজা, মানে তার মধ্যে কোনো রকম সিরিয়াস ব্যাপার কিছু নেই, সবটাই মজার ছলে এবং সবটাতেই মজা হাসি, সেই বিষয়টাই আছে, সেই বিষয়টাই মেনটেন করার চেষ্টা চলছে। আচ্ছা, তো এবং আমি তোমার কাছে যে কোশ্চেনটা রাখবো, যেটা আজকে অনেক সাবস্ক্রাইবারদেরও কোশ্চেন, যে তুমি যেহেতু বহু পুরনো বাংলা সিরিয়াল করছো বহু পুরনো দিন থেকে, এবং এখনো তুমি পড়ে যাচ্ছ, তো এই যে আমরা দেখতে পেয়েছি যে পুরনো দিনে বাংলা সিরিয়ালের যেরকম একটা রাইজ আমরা দেখেছিলাম, মাঝখানে কিছুদিন একটা ফল ছিল, আবার সেটা হয়েছে, মানে আবার রাইজটা হয়েছে, এই রাইজ ফলের ব্যাপারটা কেন আসছে? মানে সবসময় তো লোকে টেলিভিশন দেখছে, ওটিটি দেখছে, তো রাইজ না, আমার মনে হয় সময়ের সাথে না অনেক কিছু চেঞ্জ হয়েছে, বদলেছে। প্রথম কথা, পুরোনো দিনে মানে প্রথম যখন টেলিভিশন আসে, সেখানে যখন প্রথম সিরিয়াল আসে, সেটা একরকম ছিল, এবং সময়ের সাথে সাথে সেইটারও পরিবর্তন ঘটেছে। প্রথমে শুধু দূরদর্শন ছিল একটাই চ্যানেল, তারপরে সেখানে প্রাইভেট চ্যানেল আসে, ইটিভি আসে, আলফা মানে যেটা এখন জি হয়েছে আর কি, তারপরে স্টার আসে, এছাড়াও প্রচুর এরকম চ্যানেল এসেছিল, যারা এসছে তারপরে আবার সেই চ্যানেল বন্ধ হয়ে গেছে, চ্যানেল চলে গেছে।
তো এবার জিনিসটা এখন সিরিয়ালের যা মানে কি বলবো পরিস্থিতি আর কি, মানে সিরিয়াল যেভাবে হচ্ছে সেটা খানিকটা তো সেই টিআরপি কেন্দ্রিক হয়ে গেছে। মানে যে সিরিয়ালের টিআরপি ভালো সেই সিরিয়ালকে চালানো হচ্ছে, যে সিরিয়ালের টিআরপি ভালো না সেটা বন্ধ করে দেওয়া হচ্ছে। আগে কিন্তু এইভাবে কাজ হতো না, কারণ আগে প্রথম কথা হচ্ছে টিআরপি বিষয়টাই এসছে অনেক পরে, মানে 2007-08 থেকে টিআরপি বিষয়টা, আমি যদি খুব ভুল না করি 7-8 থেকে টিআরপি বিষয়টা নিয়ে শুরু হয় আর কি, তারপর থেকে টিআরপি বিষয়টা হয়েছে। তার আগে কিন্তু মানে যেটা হতো লোকে দেখতো, তো এখন যেটা হচ্ছে এখন টিআরপি যাই হোক যাই দেখানো হয় সেটা লোকে দেখে। এবার কারোর ভালো লাগে কারোর ভালো লাগে না, যাদের ভালো লাগে না তারা তারপরে আর কন্টিনিউ করেন না, দেখেন না। এবার যার ফলে যারা গল্প লেখেন তাদের উপর একটা ইমেন্স প্রেসার থাকে যে আমি কিভাবে গল্পটা লিখবো যাতে আমি দর্শককে ধরে টান রাখতে পারি, আমি দর্শককে ধরে রাখতে পারি। এবার জিনিসটা যেটা হয় সেটা হচ্ছে একটা সিরিয়ালের মধ্যে তো মানে প্রচুর চরিত্র থাকে, তাদের ট্র্যাক থাকে, তো সেই সমস্তটাকে নিয়ে সিরিয়ালটাকে গুছিয়ে একটা টান জায়গায় নিয়ে যাওয়াটা সেটা ডেফিনেটলি একটা টাফ জব। এবার আমাদের কাছে যেরকম স্ক্রিপ্ট আসে আমরা সেই অনুযায়ী আমরা অভিনয় করার চেষ্টা করি, সেইভাবে আমরা জিনিসটাকে প্রেজেন্ট করি। এবার সেটা তারপরে তো দর্শক বিচার করেন যে কার ভালো লাগছে কার ভালো লাগছে না, সেটা আর আমাদের হাতে থাকে না। কিন্তু আমরা যখন কাজটা করি আমরা আমাদের 100% দিয়েই কাজটা করার চেষ্টা করি। তো এবং আমি আরেকটা কথাও তোমাকে বলবো যে যেটা এখন খুব ট্রেন্ডিং এর একটা কোশ্চেন, যেটা আমি তোমার কাছে রাখবো, যে আমরা এই এখন দেখতে পাচ্ছি যে ইনস্টাগ্রামে রিল বা ইনস্টাগ্রামে যে ফলোয়ার, সেখান থেকে নায়ক নায়িকা বাছাই করা হচ্ছে, যেটা আমাদের বাংলাতেও এখন শুরু হয়ে গেছে। তো সেটা কি আমাদের বাংলা টেলিভিশন বলি বা সিনেমা বলি, সেটার ক্ষেত্রে কি খুব ক্ষতিকর? মানে তোমার মতে কি মনে হচ্ছে? লাভ ক্ষতির বিষয়টা সেইভাবে নয়, অ্যাকচুয়ালি জিনিসটা যেটা হয় সেটা হচ্ছে যে মানে প্রত্যেকের মধ্যেই হয়তো ট্যালেন্ট আছে, মানে ট্যালেন্ট যে কারোর মধ্যে আছে সেটা খুঁজে বার করার দায়িত্ব একটা সময় আগে মানুষ খুব হাতড়ে হাতড়ে খুঁজে বার করতো, যে আছে ভালো অভিনয় করতে পারে তাহলে একে দিয়ে আমি কাজটা করাই। কিন্তু এখন যেটা হয়ে গেছে এই সোশ্যাল মিডিয়ার দৌলতে, সেটা সোশ্যাল মিডিয়াতে এতটাই প্রকটভাবে চলে এসেছে, লোকে দেখতে পাচ্ছে যে এর মানে এ একটা কিছু রিল বানিয়েছে বা কিছু। এখানে আমার একটা প্রশ্ন আছে আর কি, মানে প্রশ্ন মানে আমার যেটা মনে হয় যে সেটা হচ্ছে একটা রিল বানানো আর একটা চরিত্রকে তৈরি করা, সেইটা কিন্তু মানে খুব তার মধ্যে তফাৎ আছে কোথাও একটা। মানে আমি অমিতাভ বচ্চনের একটা কোনো ডায়ালগ, সেই ডায়ালগটাকে আমি রিলে বলে দিলাম, আমি বেসিক্যালি আমি লিপ সিঙ্ক করলাম। যারা রিল বানান তারা খুব ভালোভাবে লিপ সিঙ্ক করা প্র্যাকটিস করেন, যে মানে সেটা হয়তো একবার দুবার তিনবার টেক করে, আমিও 2-3টে রিল বানাচ্ছি, তো সেইটা প্র্যাকটিস করে সেইটা বলা। কিন্তু জিনিসটা যেটা সেটা হচ্ছে সেটা অন্য কারোর ভয়েস, সেখানে আমি শুধু আমার লিপটাকে লিপ সিঙ্ক করাচ্ছি, করে বিষয়টাকে প্রেজেন্ট করছি। কিন্তু অ্যাকচুয়ালি যে আমাকে অভিনয় করতে হবে, যখন আমি একটা স্ক্রিপ্ট পাবো সেই স্ক্রিপ্টটা থেকে আমাকে একটা চরিত্রকে তৈরি করতে হবে, সেইটা আমার মনে হয় অনেক বেশি ডিফিকাল্ট একটা কাজ। এবার এখন হচ্ছে প্রচুর যাদের প্রচুর ফলোয়ার্স আছে তাদেরকে কাস্ট করা হচ্ছে, তো সেই জায়গা থেকে এবার এটা তো সত্যি কথা বলতে যারা কাস্ট করছেন এটা তাদের ভাবনার জায়গা থেকে যে তারা কেন করছে, যে তাদের হয়তো মনে হচ্ছে যে এদের এত ফলোয়ার্স আছে সোশ্যাল মিডিয়াতে, আমি যদি সিরিয়ালে একে কাস্ট করি তাহলে হয়তো এর ফলোয়ার্সরা এই সিরিয়ালটাকে দেখবে, মানে গোদাভাবে দেখতে গেলে ফ্যান ফলোইং থেকে। কিন্তু আদৌ কি সেটা হয়? কারণ যারা রিলস করেন, মানে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি খুব বেশি রিলস করি না, মানে করি না কাজের ফটোই ছাড়, হ্যাঁ রিলস করি না। তার থেকেও বড় কথা আমার যেটা মনে হয় যে মানে আমি ঠিক কমফোর্টেবল নই খুব একটা সেই জায়গা থেকে। করেছি মানে নিজে একটা দুটো বানিয়েছি সেম, মানে আমার সোলো রিলস আর কি, ম্যাক্সিমামটাই কারোর না কারোর সাথে তারা বলেছে দাদা চলো একটা রিলস করি, সেই জায়গা থেকে রিলস করা হয়েছে। কিন্তু আমার যেটা মনে হয় রিলস ক্যানট বি ফিউচার অফ অ্যাক্টিং, মানে সেটা দিয়ে অভিনয়কে বিচার করাটা
আমার মনে হয় ঠিক মানে ঠিক নয় আর কি সেই জায়গা থেকে। আচ্ছা, তো দাদা তোমার তুমি ভিলেনের রোল এত বছর ধরে করছো, তো তোমার চেঞ্জেস তুমি প্রথমের দিকে যে রোলগুলো করেছো বা তুমি এখন যে রোলগুলো করছো তার মধ্যে কি তোমার নিজের অ্যাক্টিং এর মধ্যে কি কিছু চেঞ্জ দেখেছো, মানে যেটা তুমি ধরো আজকে 2010, 11 বা 12 তখন বা তারপর? এটা তো জানি না, মানে অ্যাটলিস্ট মানে অন্য কোনো অভিনেতার কি মনে হয় সেটা তো আমি বলতে পারবো না। তবে আমার সবসময় যেটা মনে হয় যে আমি যখন আমার পুরোনো কাজ দেখি তখন আমার মনে হয় সেটা এরকম করেছিলাম, এই বাবা এটা তো এরকম করতে পারতাম। মানে যেটা হয় সাধারণভাবে যে একজন অভিনেতা তার যত বয়স বাড়ে তার অভিজ্ঞতা বাড়ে, তো সেই জায়গা থেকে সে অভিজ্ঞতা দিয়ে তখন আরো কাজটাকে নিপুণ করার চেষ্টা করে। তো সেইখানে তখন মনে হয় যে ইস এইটা এরকম করেছিলাম। এবং পরবর্তীকালে যখন এখনো হয় যে এখন একটা কাজ যখন সেটা যখন টেলিকাস্ট হয় তখন যখন দেখি তখন মনে হয় যে শুটে এটা এরকম করেছিলাম, সেটা একটু এরকম করতে পারতাম তাহলে হয়তো একটু ভালো হতো। মানে জানি না, মানে এটা বলে যে অভিনেতারা কখনো স্যাটিসফাইড হয় না, আমি তো একদমই হই না। আমার মনে হয় এটার থেকে আরো ভালো কিছু করতে পারতাম, চেষ্টা করতে পারতাম হয়তো। কিন্তু আমাদের এখানে সময় বাঁধা, একটা ফিক্স টাইমের মধ্যে আমাদের কাজ করতে হয়, যার ফলে তার মধ্যে খুব বেশি এখন আর আমরা এক্সপেরিমেন্ট করতে পারি না। আগে সময়ের এই মানে বাঁধনটা ছিল না আর কি। এখন যেরকম সিরিয়ালের ক্ষেত্রে আর কি, যেখানে 14 ঘন্টা একটা লিমিটেড টাইম, তার মধ্যে এত সিন, এত ফুটেজ, এইসব সবটা করতে হবে, তার মধ্যে বিভিন্ন লোকেশনে গিয়ে মানে শুট করা। মানে একটা স্টুডিওর মধ্যেই হয়তো মানে 4টে 5টা 6টা লোকেশন আছে, তো সেই লোকেশন রেডি করতে, লাইট করতে, মেকআপ, ড্রেস হ্যান্ড চেঞ্জ করতে সেটা তো সময় চলে যায়। তো সেইটার মধ্যে থেকে দাঁড়িয়ে সেই জিনিসটা আউটপুটটা নিয়ে আসা সেটা ডিফিকাল্ট। আগে হয়তো সময় একটু বেশি পাওয়া যেত, তখন হয়তো আর একটু ভেবে কাজ করা যেত, কিন্তু এখন সেই সময়টা পাওয়া যায় না, আমি সেটাই বলবো। মানে আমি আমার এক্সপিরিয়েন্সের জায়গা থেকে বলছি যে আমি আজ থেকে 15 বছর আগে যখন সিরিয়াল করতাম তখন একটা সিরিয়ালে একটা সিন হওয়ার আগে সেটা সেখানে যদি 5জন 6জন চরিত্র থাকতো, সবাই মিলে বসে সিনটা পড়া হতো, পড়ে তারপরে সেটা মনিটর করা হতো, 1টা 2টো 3টে 4টে হয়তো মনিটর করা হলো, তারপরে গিয়ে টেক করা হলো এবং সেই টেকটাও হয়তো 2টো কি 3টে টেক হলো, গিয়ে তারপরে ফাইনাল প্রোডাক্টটা দর্শকের কাছে পৌঁছলো। এখন এত সময় নেই। এখন আমি শুটিংয়ে এলাম, আসার সাথে সাথে আমার হাতে একটা, আমি মেকআপ করে রেডি হলাম, আমার হাতে একটা সিন দেওয়া হলো, সেই সিনটা আমি দেখলাম, দেখতে দেখতে বললো চলো দাদা ফ্লোরে দেবো। তো আমি হয়তো হার্ডলি 10 মিনিট সময় পাচ্ছি, 15 মিনিট সময় পাচ্ছি, তার মধ্যে আমাকে বিষয়টাকে মুখস্থ করে রেডি করে গিয়ে আমাকে ফ্লোরে সমস্তটা বলতে হবে আর কি সেই জায়গা থেকে। তো সেই টাইমটা শর্ট হয়ে গেছে, যার ফলে কি হচ্ছে, আমি যদি একটা ভুল করে ফেলি তখন হয়তো হ্যাঁ ভুলটার জন্য আমাকে আবার একটা শর্ট মানে আবার টেক দিতে হচ্ছে, কিন্তু এখন ভুল করলেই যে সময় নষ্ট হয়ে যাচ্ছে সেই বিষয়টা। তো সেই বিষয়টা ভীষণভাবে আমার মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে কাজের ক্ষেত্রে সেটা চলছে আর কি। আচ্ছা, আর টেলিভিশনে আমরা সবসময় শুনেছি যারা টেলিভিশন সিনেমা করে তারা বলে যে টেলিভিশনটা হচ্ছে সব থেকে টাফ একটা জায়গা, কারণ সেখানে আমাদের খুব কম সময়ের মধ্যে একদম মুহূর্ত সময় কাজ করতে হয়। তো এবার টাফ জায়গাটাকে তারা যে জায়গাটাতে দাঁড়িয়ে বলছে টাফ, এবার তুমিও কি মনে করো যে টেলিভিশনটা টাফ, কারণ তুমি টেলিভিশনে বলে সিরিজ? না না, সব মাধ্যমই টাফ, মানে এরকম ব্যাপার নয় যে টেলিভিশন টাফ ফিল্ম সহজ কি, সেটা না। একটা জিনিস তৈরি করাটা একটা ডিফিকাল্ট জব। এবার হ্যাঁ, টেলিভিশনের ক্ষেত্রে তুমি যে প্রশ্নটা করলে সেইখান থেকে টেলিভিশনের ক্ষেত্রে টাইম বাউন্ডেশন রয়েছে, যে 14 ঘন্টা দিনের মধ্যে, মানে দিনের 14 ঘন্টার মধ্যে শুটিংটাকে শেষ করতে হবে। ফিল্ম বা সিরিজের ক্ষেত্রে হয়তো এখন সেই টাইম বাউন্ডেশনটা আসেনি, যার ফলে তারা হয়তো আরো একটু বেশি সময় পায়। কিন্তু মানে একটা মানুষ তো 24 ঘন্টা ধরে শুটিং করতে পারে না, 14 জায়গায় হয়তো 15 ঘন্টা 16 ঘন্টা, কেউ 17 ঘন্টা শুটিং করছে, তার বেশি তো আর মানে মানুষের শরীরেও দেবে না, সে শুটিংটা করবে কি করে। তো সেই জায়গা থেকেই আমি ওইভাবে মনে করি না যে টেলিভিশনটা টাফেস্ট জব আর বাকিগুলো ইজি, সেটা না, সবগুলো কাজই টাফ। আচ্ছা, আর কিছুদিন আগে ডিরেক্টর স্কিল থেকে আমরা দেখতে পেলাম একটা প্রবলেম হয়েছিল, যেখানে আমাদের তোমার সিরিয়াল পঙ্গপনে মন্ডলের শুটিংও বন্ধ হয়ে গেছিল। তো সেই ব্যাপারটা নিয়ে কি বলতে চাও, মানে ডিরেক্টর স্কিলের ব্যাপারটা নিয়ে কি বলছো? মানে এটা তো ফেডারেশনের সাথে ডিরেক্টর গিল্ডের একটা অভ্যন্তরীণ ব্যাপার, সেখানে আমাদের বলার জায়গা থেকে সেভাবে কিছু মানে
অ্যাজ সাচ কিছু নেই, কিন্তু হ্যাঁ জিনিসটা যেটা হয়েছে সেটা নিয়ে এখন তো প্রচুর মানে রিসেন্টলি আমাদের একজন মহিলা ডিরেক্টর তিনি তো কেস করেছিলেন ফেডারেশনের এগেনস্টে আর কি, সেই জায়গা থেকে যতদূর আমি জানি। এবং এই ফেডারেশন থেকে যে বলা হয়েছিল যে এত কলাকুশলী নিতে হবে বা তাদের মানে নির্দেশ অনুযায়ী বা তারা যাদের বলছেন সেরকম নিতে হবে, এরকম একটা কিছু এইসব নিয়ে ঘটনা ঘটেছিল আর কি। সেইটা মনে হয় কেস হয়েছে এবং কেসে সেই ডিরেক্টর তিনি বোধহয় কেসটা জিতেও গেছেন। তো এখন বোধহয় সেই বাধ্যবাধকতাটা এই মুহূর্তে বোধহয় খাটছে না বা খাটছেন এক্স্যাক্টলি জানি না, কারণ রিসেন্ট আমি আবার শুনলাম যে সুদেশনা রায় ওনার একটা কাজ সেটা আবার বন্ধ হয়ে গেছিল। তার কি কারণ, এক্স্যাক্ট কারণটা আমি জানি না, কিন্তু হ্যাঁ কিছু নিয়মের জন্য হয়তো। এটার জন্য কি ক্ষতি হচ্ছে আমাদের টেলিভিশন বা সিনেমা? কাজ বন্ধ হলে তো সবার ক্ষতি, কাজ বন্ধ হলে কার লাভ হয়? আজকে একটা কাজ যদি বন্ধ হয়ে যায়, সেখানে একটা ইউনিটে 40 জন টেকনিশিয়ান কাজ করে, তাদের সকলের কাজ বন্ধ হয়ে যাওয়া মানে তাদের আয় বন্ধ হয়ে যাওয়া। একটা ইউনিটে 10 জন আর্টিস্ট থাকলে সেই 10 জন আর্টিস্টের কাজ বন্ধ হয়ে যাওয়া মানে তার আয় বন্ধ হয়ে যাওয়া। আর আমাদের এই ফিল্ডটা এত একটা আনসার্টেন ফিল্ড, যেখানে আমরা মানে ওই দিন আনি দিন খাই, মানে যারা দেখেন তারা হয়তো সবটা জানেন না বা তাদের জানার কথাও নয়, কিন্তু এখানে আমরা যেদিন শুটিং করি আমরা সেদিনকে রোজগার করি, আমরা যেদিন শুটিং করি না সেদিনকে আমার কোনো রোজগার নেই। নো ওয়ার্ক নো পে বেসিসে আমরা কাজ করি। হ্যাঁ, এবার কিছু মানুষ আছেন যারা কন্ট্রাক্টে কাজ করেন, সেটা সংখ্যায় খুব কম, মেইনলি যারা সিরিয়ালের লিড হিরো বা হিরোইন হন তাদের ক্ষেত্রে হয়তো সেই কন্ট্রাক্টটা কাজ করে, বা দু একজন আর্টিস্ট যাদেরকে দেখা যায় প্রত্যেক দিন লাগছে তাদের সাথে হয়তো চ্যানেল বা হাউস তারা কন্ট্রাক্ট করে। তাদের ক্ষেত্রে তারা জানেন যে শুটিং হোক বা না হোক আমি মাসে গেলে একটা টাকা পাবো। কিন্তু যারা প্রত্যেকদিন পার ডে আর্টিস্ট, যাদের পার ডে বেসিসে যারা কাজ করে, তাদের একদিনের কাজ বন্ধ মানে তাদের একদিনের রোজগার বন্ধ। আচ্ছা, আর এবার যদি আমি একটু টেলিভিশনের কথায় ফিরি, তো বর্ণমালার সত্যিটা কবে জানতে পারবে চন্দ্রশেষ বাবু? এই রিসেন্টলি এর মধ্যেই একটা কিছু ঘটছে আর কি, মানে একটা ধামাকাদার প্রোমো আমরা দেখি। হ্যাঁ, একটা প্রোমো আসছে। এবং তবে আমার তো চিন্তা অন্য জায়গাতে, কারণ বর্ণমালার সত্যি যদি জানা হয়ে যায় তারপরে কি ঘটবে, চন্দ্রাশিস রায় কতদিন থাকবে সেটাও একটা প্রশ্নের মধ্যে পড়বে। তো ব্যাপারটা যতদিন না যাওয়া যায় ততদিন ভালো। আচ্ছা, আর রোশনাইতে আমরা দেখতে পাচ্ছি যে রাজেশ বলে ক্যারেক্টারটা খুব ডিস্টার্ব করেই যাচ্ছে আরণ্যকের থেকে রোশনাইকে নিয়ে আসার জন্য। তো আরণ্যকের সঙ্গে যেখানে যেরকম আমরা একটা মানে টাসেল দেখতে পাচ্ছি, মানে রণজয়দা তোমার মধ্যে যে এই না, ওখানে হচ্ছে শন, হ্যাঁ সন্ধ্যার মধ্যে সেই টাসেলটা দেখতে পাচ্ছি, মানে মুখোমুখি তোমরা হয়েও হচ্ছ না। না, ওখানে তো অ্যাকচুয়ালি জিনিসটা ওখানে একবারই আমার মুখোমুখি হয়েছিল বিয়ের মণ্ডপ থেকে যখন তুলে নিয়ে চলে গেছিল সেই জায়গা থেকে। কিন্তু তারপরে এবারের যে ঘটনাটা ঘটেছে এটা তো পুরোটাই ও লুকিয়ে এসে করে, যাতে ওকে কেউ দেখতে না পায়, জানতে না পারে যে ওই ঘটিয়েছে। কিন্তু মানে এখন যতদূর সম্ভব আমি জানি যে গল্পে বোধহয় হিরোইনের মেমোরি লস হয়েছে আর কি। তো এবার মেমোরি ফিরে এলে, কারণ লাস্ট যখন গাড়িতে সে ছিল সে লুকিং গ্লাসে দেখেছে যে রাজেশ আছে, ফিরে এসছে মেমোরি ফিরে এসছে। তো মেমোরি ফিরে এলে তো এবার সে রাজেশের নাম ডেফিনেটলি করবে। তো করলে তারপরে এখন এরা কি করবে, এ তো স্ক্রিপ্ট যারা লিখছেন মানে যিনি লিখছেন তিনি জানেন, গল্প যিনি লিখছেন। এবার রাজেশের উদ্দেশ্যে কি আরণ্যক আসবে, কারণ যেহেতু বেঁচে গেছে এখন কি করবে না করবে জানি। আচ্ছা, তো দাদা আমি রিকোয়েস্ট করবো তোমাকে দর্শকদের উদ্দেশ্যে লাস্টে যাওয়ার আগে কিছু বলে দেওয়ার জন্য। হ্যাঁ, না, দর্শকদের উদ্দেশ্যে আমার দুটো কথা বলার আছে। একটা যেটা হচ্ছে, আমরা এই সোশ্যাল মিডিয়াতে যখন এই আমাদের পোস্ট হয়, আমি দেখেছি বহু মানুষ আছেন তাদের কারোর ভালো লাগে, তারা প্রশংসা করেন, আবার অনেকেই আছেন তাদের হয়তো ভালো লাগে। এবার ভালো লাগা খারাপ লাগা এটা তো ইন্ডিভিজুয়ালের উপর ডিপেন্ড করে, ভীষণই মানে আপেক্ষিক একটা ব্যাপার যে কার ভালো লাগবে কার ভালো লাগবে না। যেরকম কথা বলতে গেলে যে ধরুন কাঁঠাল কেউ কেউ খুব ভালোবাসেন, আবার কেউ একদম ভালোবাসেন না, কারোর ওই গন্ধটা খুব ভালো লাগে, আবার কারোর গন্ধটা ভালো লাগে। তো সেরকমই আমি যদি সিরিয়ালটাকে কাঁঠালের মতো দেখি আর কি, যে কারোর ভালো লাগবে বা কারোর ভালো লাগবে না। তো মানুষের হাতে রিমোট আছে, তারা চ্যানেল চেঞ্জ করে অন্য কিছু দেখতেই পারেন। কিন্তু মানে সোশ্যাল মিডিয়াতে আমি দেখেছি বহু মানুষ লেখেন
যে এই সিরিয়ালটা এক্ষুনি বন্ধ করে দেওয়া উচিত, এটা এক্ষুনি বন্ধ হয়ে যাক। তো সেইটার উদ্দেশ্যে আমার একটাই কথা বলার, যে আসলে এই একটা সিরিয়ালের সাথে প্রায় বহু মানুষের জীবিকা না জড়িয়ে থাকে, নির্ভর করে, এবং সেখানে একটা সিরিয়াল বন্ধ হয়ে যাওয়া মানে এতগুলো মানুষের রোজগার বন্ধ হয়ে যাওয়া। তো সেইটা আপনার পছন্দ নাই হতে পারে, আপনি দেখবেন না, আপনি চ্যানেল ঘুরিয়ে অন্য কিছু দেখুন। আপনার যদি মনে হয় তাহলে আপনি টিভি দেখবেন না, আপনি গান শুনুন। মানে জোর করে কেউ তো আপনাদের মাথায় বন্দুক রেখে বলছে না যে আপনাকে এই সিরিয়ালটা দেখতেই হবে। হতেই পারে ভালো হচ্ছে না, আমরা হয়তো ভালো করতে পারছি না, বা আপনার মনোমত হচ্ছে না, যেভাবেই দেখেন। কিন্তু প্লিজ এইটা বলবেন না যে এই সিরিয়ালটা এক্ষুনি বন্ধ করে দেওয়া হবে, কারণ একটা সিরিয়াল বন্ধ হয়ে যাওয়া মানে এতগুলো মানুষের এবং তাদের পরিবারের রোজগার বন্ধ হয়ে যাওয়া। আমাদের এই ফিল্ডে আমাদের মানে এটা ভীষণ আনসার্টেন একটা ফিল্ড। আমাদের কাজ যখন থাকে হয়তো থাকে, তারপরে এরকম বহুদিন যায়, আমাদের ঘরে বসে সময় কাটাতে হয়, তখন আমাদের হাতে কাজ থাকে না। তো আমরা যে সময়টাতে কাজ করি, রোজগার করি, তার থেকেই হয়তো একটা সেভিংস করি, কারণ আমরা জানি আমি 3 মাস কাজ করছি, তারপরে হয়তো গিয়ে 2 মাস আমার বসে থাকতে হবে পরের কাজ যতক্ষণ আমার হাতে আসছে। তো সেই 2 মাস আমাকে ওই ভাড় থেকে নিয়ে চালাতে হবে। তো সুতরাং এটা আপনাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট যে প্লিজ এইটা কখনো বলবেন না যে এই সিরিয়ালটা বন্ধ করে দিন। বন্ধ নিয়মের তাগিদে এখন আরো যারা সিস্টেম আছে, টিআরপি হ্যান ত্যান, সেই সবের জন্য কোনো টিআরপি কমে গেলে হয়তো সিরিয়াল এমনি বন্ধ হয়ে যাবে। কিন্তু আপনারা যখন মানে প্রে করছেন, প্রে করুন যাতে জিনিসটা চলে। বন্ধ হয়ে গেলে সবারই। থ্যাংক ইউ।